উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি সহ্য করা হবে না, জেলা প্রশাসক সম্মেলনের প্রধানমন্ত্রী। সরকারের ভাবমূর্তি উজ্জ্বল রাখার নির্দেশ। সব দলের অংশগ্রহণেই সংসদ নির্বাচন, আশাবাদী প্রধান নির্বাচন কমিশনার। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু। কলেজ ছাত্র সিদ্দিকুরকে ভারত পাঠানোর প্রক্রিয়া চলছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। কক্সবাজারে আবারও পাহাড় ধস, নিহত 4, বান্দরবনে নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার, সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় ফের বন্যার অবনতি, নদী তীরবর্তী এলাকায় ভাঙন, জোয়ারের পানিতে চট্টগ্রামে জলাবদ্ধতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রণব চক্রবর্তী এবং আমি তাজনুবা জাবিন। এছাড়া সংবাদ আরও থাকছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে বাজারে ফিরছে বিলুপ্তপ্রায় স্বাদু পানির মাছ। 2021 সালের মধ্যে 42 লাখ মেট্রিক টন উৎপাদনের প্রত্যাশা। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে মাঠ পর্যায়ের প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সকালে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সন্ত্রাস জঙ্গিবাদ রোধে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকারের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও জেলা প্রশাসকদের তৎপর থাকার নির্দেশ দেন। আরও জানাচ্ছেন মামুন রশিদ। 3 দিনের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠ পর্যায়ের উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থা সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে কয়েকজন জেলা প্রশাসক বক্তব্য রাখেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আরও বেশি ভূমিকা রাখার সুযোগ চান তারা। ভাসমান এক্সকেভেটরের রাখার বিষয়টি সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। এছাড়াও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রী। পরে সরকারের রাজনৈতিক ও উন্নয়ন দর্শন তুলে ধরেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা তুলে ধরেন তিনি। তৃণমূলের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে মাঠ পর্যায়ের উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জনগণ যাতে কোনো সেবা থেকে বঞ্চিত না হয়, হয়রানির শিকার না হয়, এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2, তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে। 3, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। মানুষ যেন শহরমুখী না হয়, শহরের উপর জনসংখ্যার চাপ যাতে না বাড়ে সে ব্যবস্থা করতে হবে। উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেজন্য দুর্নীতি দূর করতে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। করাপশন দূর করতে হবে যেভাবে হোক, কারণ কোনো কাজ করতে গেলে সেখানে যদি করাপশন হয় আর সেটুকু যদি খেয়ে ফেলে তাহলে তো আমার উন্নয়নের ছোঁয়াটা গ্রাম বাংলায় বা কোথাও লাগবে না। কাজে এ ব্যাপারে আপনাদেরকে জনসচেতনতাও সৃষ্টি করতে হবে এবং নিজেদেরকে এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে। দেশের স্বার্থে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জঙ্গিবাদ রোধেও সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা দূর করে সমাজ জীবনের সর্বক্ষেত্রে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আরও সতর্কতার সঙ্গে এবং কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। চলমান বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের একটি মানুষ যাতে গৃহহারা না থাকে সেটা শতভাগ নিশ্চিত করতে হবে। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সকালে ময়মনসিংহের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তথ্য সংগ্রহে গাফলতি না করার নির্দেশনা দিয়েছেন তিনি। সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব হবে বলেও আশাবাদ জানান সিইসি। সহকর্মীদের সহায়তায় রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বেশ আগে থেকে ইচ্ছা ছিল ভোটার হবে, দেশের নাগরিক হিসেবে মিলবে আনুষ্ঠানিক স্বীকৃতি। অবশেষে বয়স 18 বছর পূর্ণ হওয়ায়
নিজের তথ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবেই ভোটার হওয়ার সুযোগ পেয়ে খুশি এই নবীন নাগরিকেরা। ভালো লাগার কারণ আমি একটা নাগরিকত্ব পেলাম, এটাই আর কি। দেশের জন্য এটা দরকার, সব কাজে এটা দরকার। 2000 সালের 1 জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। 2007 সালের পর যারা মারা গেছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে বৈরী আবহাওয়ায় আর তথ্য সংগ্রহের প্রথম দিন বলেই ঢিলেঢালা ভাবে কিছুটা দেরিতে কাজ শুরু করেন তথ্য সংগ্রহকারীরা। ওখান থেকে আমি জেনে গেছি যে নাই, কিন্তু তারপরও আমি যেহেতু ভিতর পর্যন্ত ঢুকে প্রত্যেকটা নক করাতে আমি জানতে পারলাম যে না, এখানে একটা আছে। তো এই মিসিংটা হতে পারে। সর্বশেষ জন্ম তারিখ যাদের 1-1-2000 বা তার পূর্বের বাদ পড়া ভোটার অন্তর্ভুক্ত হবে। ভোটাররা যথেষ্ট সহযোগিতা করে, ওনাদের ব্যাপক আগ্রহ। ব্যাপক প্রচারণা না থাকায় বিষয়টি অনেকের জানাও ছিল না বলে জানান কেউ কেউ। বাড়ি বাড়ি ছাড়াও এলাকায় নির্দিষ্ট একটি স্থান থাকার দাবিও তাদের। না, এই পর্যন্ত দেখিনি, বিষয়টা জানি না। ক্যাম্পে এই এলাকায় ক্যাম্পিং করেছি, সেখানে কাজটা হচ্ছে, এলাকার মানুষ কিন্তু যে ওখানে খুব সুন্দরভাবে করতে পারতো। বাড়িতে গিয়া এটা সঠিক কাজ হচ্ছে ঠিকই আছে, কিন্তু কাজগুলো 100% হবে না। ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। গণতান্ত্রিক পদ্ধতিতে সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হবে বলেও জানান তিনি। আইনের আলোকে আমরা নির্বাচন অনুষ্ঠান করব, কারোর সাথে কখনো কোনোভাবে আপোষ করব না। কারণ তারই প্রথম শর্ত হলো সঠিকভাবে একটি ভোটার তালিকা তৈরি করা। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 9 আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর শাহবাগে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আহত কলেজ ছাত্র সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে তদন্তে দোষ পেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাসেল খানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জেউ জুবায়ের। গত 20 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7টি সরকারি কলেজের পরীক্ষা সময়সূচি ঘোষণা সহ কয়েক দফা দাবিতে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এই সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে, আহত হয় কয়েকজন ছাত্র। চোখে আঘাত পায় সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। আহত সিদ্দিকুরকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাঁ চোখে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা দেখেছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য সরকার তাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাসপোর্ট ভিসা হাতে পাওয়ার সাথে সাথেই পাঠানো হবে। যেহেতু এটা খুব উচ্চ পর্যায়ে কাজ হচ্ছে, আমার মনে হয় যে 2-1 দিন মধ্যেই হয়ে যাবে। বাম চোখে কিন্তু সে আলো দেখতে পায়, এই জন্য একটু আশার আলো আছে যে অপারেশনের পরে হয়তো ভীষণ আসতেও পারে। এদিকে মঙ্গলবার সকালে সিদ্দিকুর রহমানকে দেখতে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 7টি কলেজের যারা শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, এর মধ্যে কোনো ধরনের গ্যাপ বা কোনো ধরনের দূরত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থানগতভাবে নাই। অন্যদিকে সচিবালয়ে মাদকদ্রব্যের পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। পুলিশ কমিশনার তাৎক্ষণিক 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন। তাদের রিপোর্টে যদি আমরা সন্তুষ্ট না হতে পারি, আমরা আরেকটি কমিটি করে দেব। এই তরুণ মেধাবী ছেলেটি আহত হয়েছে, আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করেছি। এটা যার গাফিলতি থাকুক তাকে আমরা বিচারের নিয়ে আসবো এবং পুলিশকে আরো সংযত হওয়ার জন্য পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন। মাদক বন্ধে ভারত ও মিয়ানমারের সাথে আলোচনা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান গণতান্ত্রিক সরকার সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। জেউ জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার সদর ও রামুতে পাহাড় ধসের ঘটনায় শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 10 জনকে। এছাড়া জেলা টেকনাফ সহ আরও কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। কক্সবাজার ও খাগড়াছড়িতে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। এদিকে বান্দরবনে পাহাড় ধসে নিখোঁজদের 1 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের বাঁশখালী নদী থেকে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। রাতভর টানা বর্ষণের ফলে মঙ্গলবার ভোর রাতে কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউস এলাকা এবং রামুর মিঠাছড়ি ইউনিয়নের চেন্দা এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে কলাতলীতে 2 জন এবং রামুতে 2 শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 10 জনকে। হঠাৎ করে একটা আওয়াজ শব্দ পাই। আওয়াজ শব্দ হওয়ার পরে এলাকার পাশে যারা আছে তারা দূরে এসে দেখে পাহাড় ধসেছে। নিহতরা হলেন কক্সবাজার লাইট হাউস এলাকার মোহাম্মদ শাহেদ ও সাদ্দাম হোসেন এবং রামুর চেন্দা এলাকার একই পরিবারের 2 শিশু সাইমা ও জিহান। একটা সময় ওইখানে পাহাড় পড়ে আমাদের গাড়ির উপর
এছাড়া সদরের পাহাড়তলী সহ উখিয়া টেকনাফেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পৌর এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে জেলা প্রশাসন। প্রতিটা ওয়ার্ডে একটা করে টিম যাচ্ছে। পৌরসভা যে ওয়ার্ডগুলোতে পাহাড় আছে এই ধরনের 6টা ওয়ার্ডে আমাদের 6টা টিম আছে। সকাল থেকে কক্সবাজারের 8 এবং 9 নং ওয়ার্ডে প্রায় 250 জন লোককে পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। প্রতিদিন তাদেরকে এখান থেকে মাইকিং করছি এবং ঝুঁকিপূর্ণ যেগুলো তাদেরকে প্রতিনিয়তই আমরা এখান থেকে সরাচ্ছি। এরপরও আবার কিছুক্ষণ যাওয়ার পরে তারা আবার এখানে এসে আশ্রয় গ্রহণ করছে। অপরদিকে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ের গায়ে ফাটল দেখা দিয়েছে। প্রাণহানির আশঙ্কায় সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। এদিকে বান্দরবনে পাহাড় ধসে নিখোঁজ এক নারীর মৃতদেহ চট্টগ্রামের বাঁশখালীর একটি নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। এদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় বন্যার অবনতি হয়েছে। পদ্মার পানি বাড়ায় প্লাবিত হয়েছে দেশের মধ্যাঞ্চল, ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী এলাকা। এদিকে চট্টগ্রামে বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। আর মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও মানবেতর দিন কাটাচ্ছেন বানভাসীরা। এদিকে সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। সাতক্ষীরার আশাশুনিতে কলঘেঁশিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 3টি গ্রাম আর 1,500 বিঘা মৎস্যঘের। জেলার গাজীপুর, কাকরাবুনিয়া ও বলাডাঙ্গা গ্রামের মানুষ এখন পানিবন্দী। একই সাথে মৎস্যঘের ও ফসলি জমি প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছে এসব মানুষ। ভেঙে যাওয়া বাঁধ সংস্কারে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন 2 শতাধিক এলাকাবাসী। শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মাপাড়ের গ্রামগুলোতে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে এখানকার মানুষ। এই যে বাড়িঘর বিলীন হয়ে যেতেছে, একটা স্কুল পাশে সেটা বিলীন হয়ে যাবে, বাজারটা বিলীন হয়ে গেছে, কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে এই পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইতেছি না। গ্রামের দিকে আরো 100-120 হাত আছিল, আর এখন 120-30 হাত এদিকে দক্ষিণে ভাঙ্গা আসতেছে। মানুষের বাড়িতে থাকতেছে, ঘর দরজা নাই। এদিকে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি পানি বেড়েছে চট্টগ্রামের হালদা আর কর্ণফুলী নদীতে। জেলার বোয়ালখালী, আনোয়ারা, ফটিকছড়ি উপজেলায় পানিবন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি আর রাস্তাঘাট। আর উত্তরে বন্যার পানি কমলেও কমছে না দুর্ভোগ। গাইবান্ধা, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের রাস্তাঘাটে পানি থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। খাদ্য সংকট দেখা দিয়েছে এসব এলাকায়। মৌলভীবাজারে বিপদসীমার নিচে নেমেছে কুশিয়ারা নদীর পানি, কিন্তু টানা বন্যায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় 2.5 লাখ মানুষ। আফসানা নীলা, 21 টেলিভিশন। জোয়ারের পানিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রাম শহর। নগরী জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছেন নগরীর লাখ লাখ মানুষ। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, দুপুর পর্যন্ত স্বাভাবিকের চেয়ে প্রায় 15 ফুট উঁচুতে উঠে জোয়ারের পানি। এ সময় হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, বাদুরতলা, বহদ্দারহাট, মুরাদপুর, বাকলিয়া, পাইকারি ব্যবসা কেন্দ্র, খাতুনগঞ্জ ও চাকতাইতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী, রাঙ্গুনিয়া ও চন্দনা এসে পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতার সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। শুধু বাংলাদেশ নয়, বন্যা কবলিত হয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। গেল কয়েক সপ্তাহ ধরে ভারত, চীন ও মিয়ানমারেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বাড়ছে মানুষের মৃত্যু ও গৃহহীন মানুষের সংখ্যা। বিভিন্ন গবেষণার তথ্য বলছে, বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 14 কোটি মানুষ বন্যা ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে আগামী বছরগুলোতে এই ঝুঁকি আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন দুলি মল্লিক। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখন সবচেয়ে বেশি বৃষ্টিপাতে অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। পানি বাড়ছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও ইয়াংজি নদী। প্রতিদিনই প্লাবিত হচ্ছে ভারত, বাংলাদেশ, চীন ও মিয়ানমারের নতুন নতুন এলাকা। বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, 1950 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও চীনে বন্যায় প্রাণ হারিয়েছে 22 লাখ মানুষ। আর গেল দশকে প্রতি বছরই 3 দেশে 1000-এরও বেশি মানুষ মারা গেছে।
এবছর সবচেয়ে খারাপ অবস্থা চীনে। গেল কয়েক সপ্তাহের বন্যায় মধ্য চীনে মারা গেছে 90 জন। দক্ষিণ চীনে গৃহহারা হয়েছে 1,20,00,000 মানুষ। হুনান প্রদেশে বিধ্বস্ত হয়েছে 53,000-এরও বেশি ঘরবাড়ি। ভারতের চিত্র একই রকম। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, গুজরাট ও রাজস্থানের অনেক জেলা এখন পানির নিচে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 25,000-এরও বেশি মানুষকে। বন্যাপ্লাবিত হয়েছে মিয়ানমারের বেশ কিছু স্থান। নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রাচীন বৌদ্ধ মন্দির। গৃহহারা 10,000-এরও বেশি মানুষ। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সংস্থা বলছে, আগামী 30 বছরে এশিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ আরও 20% বাড়বে। ফলে বন্যা কবলিত এলাকার পরিমাণও বাড়বে। জলবায়ু পরিবর্তনকে প্রবল বন্যার মূল কারণ মনে করছেন গবেষকরা। পরিস্থিতি মোকাবেলায় আঞ্চলিক সমন্বয়ের পাশাপাশি আগাম সতর্কতা বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকবে। নির্বাচনের আগেই লেভেল প্লেইং ফিল্ডের দাবি ফখরুলের। লন্ডনে বসে চক্রান্ত করছে বিএনপি, অভিযোগ নাসিমের। 24 ঘন্টার মধ্যে সিটিসেল সংযোগ খুলে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের, লাইসেন্স পুনর্বহালের আদেশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বরিশাল নগরীতে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিএনপিকে কোথাও মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না। বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ারের সভাপতিত্বে মহানগর বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করে চলেছে। নির্বাচন প্রচারণা করবেন, সেটা হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সকলের জন্য সমান অধিকার তৈরি করতে হবে। তা নাহলে আপনাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। আগামী নির্বাচন নিয়ে বিএনপি লন্ডন চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন 14 দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের সঙ্গে বৈঠক শেষে নাসিম বলেন, বিএনপি সবসময় চক্রান্ত করে ক্ষমতায় আসে, আর এবারও তারা ক্ষমতায় আসার জন্য আন্তর্জাতিক চক্রান্ত শুরু করেছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়। এদিকে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিতে 14 দলের পক্ষ থেকে 2টি টিম করে দেওয়া হয়েছে বলেও জানান নাসিম। বিএনপি চিরদিন চক্রান্তের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে, চক্রান্তের বাইরে তারা কোনদিন রাজনীতি করে নাই এবং এবারও তাদের চক্রান্ত শুরু হয়ে গেছে। এবার আমরা লক্ষ্য করছি লন্ডন চক্রান্ত শুরু হয়ে গেছে। আজকে বিভিন্ন কথাবার্তায় বিএনপির কথাবার্তায় বোঝা যায় একটি নীল নকশা সামনে রেখে আগামী নির্বাচনে ভণ্ডুল করার জন্য তা তৎপর হয়ে গেছে। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুদকের করা মামলাটির বিচারে আদালত পরিবর্তনেরও আদেশ দেওয়া হয়েছে। সম্পদ বিবরণীতে ব্যয় খাতের উল্লেখ না করা সংক্রান্ত মওদুদের 2টি পৃথক আবেদনে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূতভাবে 7,38,48,287 টাকার সম্পদ অর্জন এবং 4,40,37,375 টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমেদের বিরুদ্ধে 2007 সালের 16 সেপ্টেম্বর গুলশান থানায় দুর্নীতির মামলাটি করে দুদক। 24 ঘন্টার মধ্যে মোবাইল ফোন অপারেটর কোম্পানি সিটিসেলের সংযোগ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ বিটিআরসিকে এই আদেশ দেন। বিটিআরসির বিরুদ্ধে করা সিটিসেলের আদালত অবমাননার শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগ। সিটিসেলের লাইসেন্স পুনর্বহালেরও আদেশ দিয়ে আগামী 6 আগস্ট আদালত অবমাননার বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। সিটিসেলের লাইসেন্স সোমবার বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।
প্রতিদিন খাদ্যে প্রাণীজ আমিষের প্রায় 2/3 যোগান আসে মাছ থেকে, অথচ দেশের 64 প্রজাতির স্বাদুপানির মাছ এখন বিলুপ্ত প্রায়। তবে কৃত্রিম প্রজননের মাধ্যমে এসব মাছ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে 17 প্রজাতির মাছ ফিরে আসছে প্রজনন পদ্ধতিতে। সংশ্লিষ্টরা আশা করছেন 2021 সালের মধ্যে 42 লাখ মেট্রিক টন মাছ উৎপাদনে সক্ষম হবে বাংলাদেশ। মৎস্য খাতের সাফল্য ও সম্ভাবনা নিয়ে আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন তৃতীয় পর্ব। মাছে ভাতে বাঙালি, শুধু উৎসব নয়, প্রতিটি দিনই পাতে মাছ না হলে রোচে না বাঙালির একবেলা। মানবদেহে প্রাণীজ আমিষের 60% চাহিদা মেটায় মাছ, অথচ এখন 64 প্রজাতির দেশি মাছ প্রায় বিলুপ্ত। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে দেশের জলাশয়ে রয়েছে 260 প্রজাতির মিঠা পানির মাছ। এছাড়া রয়েছে বিদেশি মাছ 12 প্রজাতির, মিঠা পানির চিংড়ি 24 প্রজাতির, সামুদ্রিক মাছ 475 প্রজাতির আর সামুদ্রিক চিংড়ি 36 প্রজাতির। বিলুপ্ত প্রায় মাছ ফিরিয়ে আনতে সরকারি বেসরকারি প্রায় 1000-এর বেশি প্রতিষ্ঠান কাজ করছে বেশ কয়েক বছর ধরে। গবেষণার ফলে বাজারে পাওয়া যাচ্ছে প্রায় 17 প্রজাতির দেশি মাছ। বিপন্ন মাছকে আমাদের খাবার টেবিলে ফিরিয়ে আনার জন্য আমরা কিন্তু বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে গবেষণা করছি এবং ইতিমধ্যে 17টি মাছের আমাদের কৃত্রিম উপায়ে পোনা উৎপাদন এবং চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেছি। এই উদ্ভাবনের ফলে এগুলি মাঠ পর্যায়ে ব্যবহৃত হচ্ছে, যার কারণে সাম্প্রতিককালে এই সকল মাছের প্রাপ্যতা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং তার দামও কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। প্রতি বছর মাছের উৎপাদন বাড়ছে 1 লাখ মেট্রিক টনের বেশি। সংশ্লিষ্টরা আশা করছেন আগামী 5 বছরে লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বাংলাদেশ। বদ্ধ জলাশয়, বিশেষ করে আমরা পুকুরের কথা যদি বলি, সেখানে আমাদের উৎপাদনের যে এখন পরিমাণ প্রায় 4300 কেজি পার হেক্টরে উৎপাদন, কিন্তু সেই তুলনায় আমরা যদি প্লাবনভূমি কিংবা আমরা নদ নদীর কথা চিন্তা করি, উৎপাদন কিন্তু খুবই কম। প্রায় 1200-র মতো হ্যাচারি কিন্তু বাংলাদেশে আছে যারা রেণু উৎপাদন করতেছে এবং আমরা পোনা সরবরাহ করছি। স্বাস্থ্যগত দিক বিবেচনা করলে এই জাতীয় পোনার কোনো নেতিবাচক প্রভাব মানবদেহে নাই। ব্যবসা কিংবা প্রয়োজন মেটানোর তাগিদে মাছের উৎপাদন বৃদ্ধি করলেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অর্থ পাচারের বিরুদ্ধে WCO সিকিউরিটি প্রজেক্টের যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা। ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। প্রণব মুখার্জির বিদায়। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও অর্থ পাচারের বিরুদ্ধে যাত্রা শুরু হলো ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন সিকিউরিটি প্রজেক্টের। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কার্যক্রম চালু হলে বাংলাদেশ সন্ত্রাস বিরোধী অভিযানে আরও গতি পাবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিভিন্ন সময় টাকা পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতায় খরচ হচ্ছে ব্যবসায়ীদের টাকা। বিষয়টি মাথায় রেখে গেল 23 মার্চ থাইল্যান্ডের ব্যাংককে আত্মপ্রকাশ করে ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন। দক্ষিণ পূর্ব এশিয়ার 17টি দেশের সমন্বয়ে গড়া সংগঠনটি আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। আজ উদ্বোধন করা হলো ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন সিকিউরিটি প্রজেক্টের। চলাচলের মধ্যে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং বাণিজ্যের আবরণে যাতে জঙ্গিবাদ বা অন্যান্য ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে পরিচালিত না হয়, সেই সব বিষয় মোকাবেলা করার জন্য আন্তর্জাতিকভাবে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কাস্টমস ডিপার্টমেন্টের কর্মকর্তাদেরকে শেখানো হবে, তাদের ক্যাপাসিটি আরো বিল্ড করা হবে। এর ফলে আর্থিক লেনদেনের স্বচ্ছতা আসবে বলে জানান WCOর মহাসচিব কুনিও মিকোরিয়া। I expected very much that in Bangladesh we can produce best practice which should be transcended to other Asian nations. হালকা অস্ত্রের যথেচ্ছ ব্যবহারে নিয়ন্ত্রণ ও মালামালের অগ্রিম তথ্য জানানোর ক্ষেত্রেও ভূমিকা রাখবে সিকিউরিটি প্রজেক্ট। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যানজট নিরসনে 2 বছরের মধ্যে ঢাকার সকল বাস মালিকদের 5টি কোম্পানির মধ্যে আনা এবং নতুন অ্যাপস ব্যবহারের কথা জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হৃদরোগীদের জন্য ইহার্ট নামের অ্যাপ উদ্বোধন করে মেয়র। গণপরিবহন মালিকদের উদ্দেশ্যে বলেন, অল্প কয়েকজন শত কোটি টাকা বানাচ্ছে অল্প সময়ের মধ্যে। এই চক্রের কর্মকাণ্ড নষ্ট করতে পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। এ সময় ইহার্ট অ্যাপ উদ্ভাবনের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাবকে ধন্যবাদ জানিয়ে তথ্য
ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, চিকিৎসা ক্ষেত্রে আরও নতুন অ্যাপ আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এবার বাণিজ্য সংবাদ। অদক্ষতা আর আন্তরিকতার অভাবে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ছে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার পাশাপাশি নতুন যন্ত্রপাতি ক্রয়, জেটি নির্মাণ, বন্দরের দ্রুত সম্প্রসারণ, ফাইল চালাচালিতে দীর্ঘসূত্রিতা বন্ধের তাগিদ দিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর কতটুকু প্রস্তুত এবং বন্দরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্টেক হোল্ডারদের সাথে এই বৈঠকের আয়োজন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৈঠকে যোগ দেন চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী, শিপিং এজেন্ট, কাস্টমস কর্মকর্তা সহ বন্দর সংশ্লিষ্টরা। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক সময়ে বন্দরে পণ্য খালাসের ধীরগতি, কন্টেইনার জট সহ কাস্টমস হাউজে শুল্ক আইনের হয়রানির কথা। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এ সময় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসে বিভিন্ন প্রতিবন্ধকতায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। সেই সাথে বন্দর কার্যক্রমে গতিশীলতার বাড়ানোর তাগিদ দেন তারা। সিটি এন্ড সিটিতে মিনিমাম কমপক্ষে আমাদের 46 আরটিজি লাগবে। একদিনে 1 কোটি টাকার উপরে ওয়ারফেন চার্জ আমাকে পেমেন্ট করতে হচ্ছে আমদানি কারকের পক্ষে। আজকে থেকেই এটার একটা প্ল্যানিং করা উচিত, কিভাবে আমরা ব্রেক বাল্ক ভেসেলগুলো ম্যানেজ করব। সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা, বন্দর কর্মকর্তাদের অদক্ষতা এবং আন্তরিকতার অভাবে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। অনেক প্রতিষ্ঠানশীল ব্যবসায়ী এখন ভিন্ন পথে চলতে চায়। চট্টগ্রাম বন্দর একটা অথরিটি হিসেবে, যেটা অটোনমাস বডি হিসেবে যেটা আগে ছিল, প্রতিষ্ঠা হয়েছিল, সেইভাবে পারফর্ম করার ব্যবস্থা করা হোক। আমাদের বন্দরে যে অবকাঠামো উন্নয়ন সেটি হয়নি। বৈঠকে বেসরকারি কন্টেইনার টার্মিনালে স্ক্যানিং মেশিন স্থাপন সহ বেসরকারি কন্টেইনার টার্মিনালকে আধুনিকায়নের উপর জোর দেন কাস্টমস কমিশনার। আমরা চাই যে 18টি অবডক একইভাবে ফাংশন করুক। বন্দর কার্যক্রমে গতিশীলতা বাড়াতে কর্ণফুলী নদীর ড্রেজিং, নতুন নতুন যন্ত্রপাতি ক্রয়, ইয়ার্ড নির্মাণের আশ্বাস দেন মন্ত্রণালয়ের সচিব এবং চেয়ারম্যান। আমাদের ক্যাপিটাল ড্রেজিং এর চুক্তি হয়ে গেছে, ইকুইপমেন্ট মুভমেন্ট শুরু হয়ে গেছে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে 400 মিটার লাইটারের জেটি আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করতে পারবো। দেশের আমদানি রপ্তানি কার্যক্রমে গতিশীলতা বাড়াতে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। আমি স্যারকে ধন্যবাদ জানাই। ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। পাবনার চাটমোহরে যাত্রা শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দুপুরে চাটমোহর পৌর সদরের AR প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকটির 321তম শাখা উদ্বোধন হয়। উদ্বোধন করেন পাবনা 3 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলি লাইলা। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। এরই মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। স্থানীয় সময় দুপুর 12টা 15 পার্লামেন্টের সেন্ট্রাল হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান ভারতের প্রধান বিচারপতি JS খেহার। এর পরপরই রাষ্ট্রপতি ভবন থেকে প্রণব মুখার্জির সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে পার্লামেন্টে যান রামনাথ কোবিন্দ। এদিকে নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় নেন প্রণব মুখার্জি। দিল্লির 10 নম্বর রাজাজি মার্গের সরকারি বাসভবনে অবসর জীবন কাটাবেন বিদায়ী রাষ্ট্রপতি। আর একবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকবে। জাতীয় দলের মাহমুদুল্লাহ রিয়াদের 1 দশক পূর্তি আরো দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করাই লক্ষ্য। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সন্তুষ্টি, পুলিশ সদর দপ্তরে অজি প্রতিনিধি দলের বৈঠক। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। এই পর্যায়ে খেলার খবর জানাতে যোগ দিচ্ছেন রিশান মাহমুদ। ধন্যবাদ।
নিজেকে ফিট রেখে আরও দীর্ঘ সময় জাতীয় দলের প্রতিনিধিত্ব করাই লক্ষ্য অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের। জাতীয় দলের 1 দশক পূর্তিতে মিরপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ক্যারিয়ার শেষ করার আগে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 3-4-এ দেখার স্বপ্নের কথাও জানান রিয়াদ। 2 দিন আগে ফিটনেস ক্যাম্পে ওয়েট লিফটিংয়ের সময় কোমরের নিচের অংশে চোট পেয়ে বর্তমানে বিশ্রামে আছেন তিনি। তবে একদিন বাদেই সাইকেলিং শুরু করতে পারবেন বলে আশার কথা জানিয়েছেন এই মেধাবী অলরাউন্ডার। তো গত 2 দিনের চেয়ে আর কি ভালো বাংলাদেশের জার্সি গায়ে চেষ্টা আছে যে ইনশাল্লাহ আরও বেশ কয়েক বছর ইনশাল্লাহ আরও যেন ভালো পারফর্ম করে বাংলাদেশের জার্সিটা আরও কয়েক বছর পড়তে পারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা নিয়ে পুলিশের সাথে আলোচনা করেছে বাংলাদেশের সফররত ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। দুপুরে পুলিশ সদর দপ্তরে বৈঠকে অস্ট্রেলিয়ার দলকে বাংলাদেশ সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। পরে বাংলাদেশের নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শ্যান ক্যারল। মিরপুর ও চট্টগ্রামে 2 টেস্ট খেলতে 18 আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার দলের। এর আগে ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত থাকলে প্রস্তুতি ম্যাচ বিকেএসপিতে স্থানান্তর করা হতে পারে। কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে জ্যামাইকার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। শিরোপা লড়াইয়ে লিভাইস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল 7:30টায়। সেমিফাইনালে কোস্টারিকাকে 2-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে 5 বার শিরোপা জয়ী যুক্তরাষ্ট্র। আর মেক্সিকো 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের রানার্স আপ জামাইকা। 2015 সালে শিরোপার খুব কাছে গিয়েও ফাইনালে মেক্সিকোর সাথে 3-1 গোলে হেরে যায় জামাইকা। তবে এবার শিরোপার লড়াইয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা। আর সর্বশেষ 2013 সালে শিরোপার স্বাদ পেলেও এবার নিজেদের ঘরেই ট্রফি নিতে চায় যুক্তরাষ্ট্র। ম্যাক্সিমিলিয়ানোকে হারিয়ে জার্মান ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই গিলেস সিমন। হামবুর্গে প্রথম সেটে ম্যাক্সিমিলিয়ানোকে 6-2 গেমে সহজেই হারান গিলেস সিমন। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান অবাছায় ম্যাক্সিমিলিয়ান। 6-4 গেমে সেট জিতে নেন তিনি। এরপর তৃতীয় ফাইনাল সেটে আর কুলিয়ে উঠতে পারেননি ম্যাক্সিমিলিয়ান। 6-4 গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি। আর দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন সিমন। ফিনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নারী 100 মিটার বাটারফ্লাইংয়ে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন সিয়াস্টম। এর আগে 400 মিটার ফ্রিস্টাইল সাঁতারেও রেকর্ড গড়েন সুইডেনের এক সাঁতারু। 100 মিটার বাটারফ্লাইয়ে নতুন ফিনা রেকর্ড গড়তে সিয়াস্টম সময় নেন 55.53 সেকেন্ড। আগের রেকর্ডটি ছিল 55.64 সেকেন্ডের। অস্ট্রেলিয়ার এমা ম্যাককেইন 56.18 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং যুক্তরাষ্ট্রের কেলসি ওরেল 56.37 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ রিশান। শেষ করছি ট্রি হাউস রিসোর্টের খবর দিয়ে। পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ট্রি হাউস রিসোর্ট। কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে গাছের ডালের উপর তৈরি হচ্ছে বাড়ি। শুধু বাড়ি নয়, গাছের মগডালে আছে রেস্টুরেন্টও। কোলাহল, দূষণ আর কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি অবসাদ দূর করতে কিছুদিনের জন্য পর্যটকরা সময় কাটাচ্ছেন এসব ট্রি হাউসে। আরো জানাচ্ছেন তানজিনা মিথিলা। গাছের ডালের ওপর বাড়ি ট্রি হাউস নামেই পরিচিত। আকৃতিতে বিভিন্ন ধরনের হয় ট্রি হাউসগুলো। শহরের মানুষ কাজের চাপে যখন বিপর্যস্ত, তখন কোলাহল এড়িয়ে খানিকটা নির্জনতা খোঁজেন। ছুটে যান গাছপালায় ঘেরা নিবিড় সবুজের মাঝে। প্রকৃতিপ্রেমী এসব পর্যটকদের কথা মাথায় রেখে কানাডা, সুইডেন, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভারত সহ বিশ্বের বেশ কিছু দেশে গড়ে উঠেছে ট্রি হাউস রিসোর্ট। গাছে গাছে বানানো হয়েছে থাকার জন্য বাড়ি। অবকাশ যাপনের জন্য কাঠ, বাঁশ ও কাচের তৈরি এসব রিসোর্টে ওয়াইফাই সংযোগ সহ রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। মগডালে তৈরি হয়েছে রেস্টুরেন্টও। খাবার চাইলে ওয়েটার দড়িপথের ওপর দিয়ে এসে খাবার পরিবেশন করে। পর্যটকরা বলছেন, নিরিবিলি নিজের মতো করে সময় কাটাতে ট্রি হাউসের জুড়ি নেই। তানজিনা মিথিলা, 21 টেলিভিশন।
এরই সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেতে দুর্নীতি সহ্য করা হবে না, জেলা প্রশাসকদের সম্মেলনে প্রধানমন্ত্রী। সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচন, আশাবাদী প্রধান নির্বাচন কমিশনার। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু। কলেজ ছাত্র সিদ্দিকুরকে ভারত পাঠানোর প্রক্রিয়া চলছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। কক্সবাজারে আবারও পাহাড় ধস, নিহত 4, বান্দরবনে নিখোঁজ 1 জনের মৃতদেহ উদ্ধার, সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় ফের বন্যার অবনতি, নদী তীরবর্তী এলাকায় ভাঙন, জোয়ারের পানিতে চট্টগ্রামে জলাবদ্ধতা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।